যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে ব্লাড ক্যান্সার, তাহলে কিন্তু সেই ফ্যামিলিতে অন্যদের ব্লাড ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা নর্মাল ফ্যামিলির তুলনায় বেশি। যদি কারো ক্ষতিকর পদার্থ যেমন রেডিয়েশন এক্সপোজার যদি কারো হয়, বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল যেমন কার্বামাইড অথবা রঙের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। রক্তশূন্যতা হলে তার কিছু লক্ষণ দেখা দেয়, যেমন সে অল্পতেই হাঁপিয়ে যাওয়া, দুর্বল লাগা, অবসাদগ্রস্ততা, পায়ে পানি চলে আসা, দেখতে ফ্যাকাশে লাগা। হ্যাঁ, যদি শ্বেত রক্তকণিকা অস্বাভাবিক বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এজন্য দেখা যায় কি ওই রোগীদের ক্ষেত্রে দেখা যায় ঘন ঘন জ্বর হয়, একবার জ্বর হলে অ্যান্টিবায়োটিক খেলেও তারপরে আবার জ্বর আসে, গলা ব্যথা হয়, অল্পতেই শ্বাসকষ্ট, কাশি হতে পারে। তারপর যদি কারো অনুচক্রিকা কমে যায় তাহলে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে, দাঁতের গোড়াতে রক্ত যায়, গায়ে লাল কালো দাগ আসে, মাসিকের সাথে বেশি রক্ত যায়। কারো দুর্বলতা, বারবার ইনফেকশন বা জ্বর হওয়া এবং রক্তের কোনো ধরনের অস্বাভাবিক রক্তক্ষরণ, এরকম কিছু হলে অবশ্যই তার সন্দেহ করা উচিত যে তার ব্লাড ক্যান্সার হতে পারে। আসসালামু আলাইকুম। 28শে মে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস। বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস উপলক্ষে মেডিভয়েসের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস উপলক্ষে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আরিফুর রহমান, ব্লাড ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, আপনাকে মেডিভয়েসের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আজকে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস। স্যার, আপনার কাছে আমরা জানতে চাবো বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস উপলক্ষে যে ব্লাড ক্যান্সার জিনিসটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আজকে 28শে মে সারা বিশ্বের মতোই আমাদের দেশেও পালিত হচ্ছে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস। আপনি জানেন ব্লাড ক্যান্সার একটি মারাত্মক রোগ, বাট বর্তমানে চিকিৎসার অগ্রযাত্রা এবং আমাদের সচেতনতার প্রভাবে ব্লাড ক্যান্সার কিন্তু এখন নিরাময়যোগ্য রোগ আর কি। চিকিৎসা হয়তো একটু কঠিন, বাট এটা সম্পূর্ণরূপে সুস্থ হয় এবং নিরাময়যোগ্য একটি রোগ। ব্লাড ক্যান্সার কি, এই কথাটার উত্তর দিতে গেলে আমরা প্রথমে যদি ব্লাডে কি কি রক্তকণিকা থাকে, রক্তকণিকার মধ্যে হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার অস্বাভাবিক বৃদ্ধি এবং একই সাথে নর্মাল ব্লাড ক্যান্সারগুলোর কাজ যদি বাধাগ্রস্ত হয় তখন তাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। ব্লাড ক্যান্সার সাধারণত লিম্ফ, গ্ল্যান্ড বা অস্থিমজ্জা থেকে শুরু হয়ে শরীরের সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনি শুরুতে একটা কথা বলেছেন যে ব্লাড ক্যান্সার নিরাময়যোগ্য। এটা কি আসলে সম্পূর্ণ নিরাময়যোগ্য, একেবারে ভালো হয়ে যায় ব্লাড ক্যান্সার? ধন্যবাদ। আসলে এই কোশ্চেনটা আমাদের সবারই মনের মধ্যে আসে। আমাদের রোগীরাও যখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন বা শোনেন যে তার ব্লাড ক্যান্সার হয়েছে, তাদেরও এই একই কোশ্চেন থাকে। আমি আজকে আপনার এই মেডিভয়েসের স্টুডিও থেকে আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই এবং নিশ্চিত করতে চাই যে ব্লাড ক্যান্সার এখন সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। ব্লাড ক্যান্সারের আসলে অনেকগুলো সাবটাইপ আছে। সাবটাইপ অনুযায়ী হয়তো চিকিৎসা আলাদা আলাদা, কিন্তু ব্লাড ক্যান্সারের রোগীরাও যদি সুচিকিৎসা এবং দ্রুততম সময়ে চিকিৎসা যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু তারা সম্পূর্ণ সুস্থ জীবন ধারণ করতে পারেন। এ ব্যাপারে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে কোনো ক্রনিক ডিজিজ, সাপোজ একটা স্ট্রোক করা পেশেন্ট যার এক হাত এক পা দুর্বল, তার জন্য কিন্তু আসলে সোশ্যাল লাইফ বলে কিছু থাকে না, তার কোনো প্রোডাক্টিভিটি থাকে না। কিন্তু ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর হয়তো 3 মাস বা 6 মাস চিকিৎসা লাগে, বাট এই চিকিৎসা নেওয়ার পরে উনি যখন সুস্থ থাকেন তখন কিন্তু সে সম্পূর্ণরূপে তার সামাজিক প্রোডাক্টিভিটি, সামাজিক জীবন, তার ব্যক্তিগত জীবন, পড়ালেখা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবই উনি সুন্দরভাবে করতে পারেন। ব্লাড ক্যান্সারের প্রবলেম একটাই, অন্য রোগের মতো ব্লাড ক্যান্সার হয়তো একেবারে ঠিক হয়ে যায় না। অনেক সময় রোগটাকে একটা নির্দিষ্ট সময়ের পরে রিল্যাপস হতে পারে বা ফেরত আসতে পারে, তার জন্য সুচিকিৎসার ব্যবস্থা আছে। ধন্যবাদ স্যার। স্যার, এরপর আমরা জানতে চাইব যে এই যে ব্লাড ক্যান্সার, এটা আসলে কয় ধরনের বা কী ধরনের আছে এবং আমাদের দেশে কোন ধরনের ব্লাড ক্যান্সারগুলো বেশি হচ্ছে বা হয়? আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। ব্লাড ক্যান্সার টার্মটা আসলে একটা ওয়াইড আমব্রেলা। এই আমব্রেলা বা ছাতার নিচে আসলে অনেকগুলো সাবটাইপ আছে। আমরা যদি ব্রড হেডিংয়ে বলি, একটা হচ্ছে লিউকেমিয়া, একটা হচ্ছে লিম্ফোমা এবং মাল্টিপল মায়োলোমা। লিউকেমিয়ার মধ্যে আবার 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাকুট লিউকেমিয়া, একটা ক্রনিক লিউকেমিয়া। অ্যাকুট লিউকেমিয়ার মধ্যে অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া এবং অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, আর ক্রনিক লিউকেমিয়ার মধ্যে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া এবং ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। আর লিম্ফোমা হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে হস্কিন্স লিম্ফোমা, একটা হচ্ছে নন হস্কিন্স লিম্ফোমা আর মাল্টিপল মায়োলোমা। আমাদের দেশে কোন ধরনের ক্যান্সারটা বেশি হয়? আচ্ছা, এটা আসলে আমাদের দেশে ওইভাবে ক্যান্সার ডাটা, ব্লাড ক্যান্সার বা ক্যান্সারের ডাটা নাই। তবে 2014 সালে একটা ঢাকায় 10টা স্পেশালাইজড হসপিটালের প্রায় 5027 জন রোগীর মধ্যে একটা গবেষণা পরিচালিত হয়েছিল। সেই তুলনা অনুযায়ী ব্লাড ক্যান্সারের সবচেয়ে কমন ভেরিয়েন্ট হচ্ছে অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া, আর সবচেয়ে কম আক্রান্ত হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়াতে। এর পরবর্তী ধাপে যদি আমি র্যাঙ্কিং করে বলি তাহলে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, দেন অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, দেন
নন হজকিন্স লিম্ফোমা এবং হজকিন্স লিম্ফোমা। আরেকটা সাপ্লিমেন্টারি হচ্ছে যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার গড় বয়স ওই গবেষণা অনুযায়ী 42 বছর, এবং ব্লাড ক্যান্সারে কিন্তু পুরুষরা বেশি আক্রান্ত হন। এই প্রতি একজন নারীর বিপরীতে প্রায় 2.21 জন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। এক্ষেত্রে স্যার বয়সের ব্যাপারটা, মানে শিশুদের এবং বয়স্কদের ব্লাড ক্যান্সারের আমাদের দেশে কাদের বেশি হয় বা হচ্ছে? এটা আসলে আমাদের দেশের পার্সপেক্টিভই না, এটা হচ্ছে যে নর্মালি ব্লাড ক্যান্সার দুই পপুলেশনের গ্রুপই হতে পারে, ছোট বাচ্চাদেরও হতে পারে, বয়স্কদেরও হতে পারে। তো বেশিরভাগ সাবটাইপ আসলে বেশি বয়স্কদের ক্ষেত্রে হয়, আর কম বয়সীদের ক্ষেত্রে অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াটা কমন। তবে ব্লাড ক্যান্সার বয়স্কদের রোগ, বেশি বয়সের রোগীদের ক্ষেত্রে এটা হয়। পাশ্চাত্যে এই গড় বয়সটা প্রায় 60-65 হলে আমাদের দেশের গড় বয়স আসলে 40-45। রক্ত ক্যান্সারের কারণগুলো কী কী হতে পারে? কোন কোন কারণে রক্ত ক্যান্সার হতে পারে? আচ্ছা, ওকে, আসলে ব্লাড ক্যান্সারের ওরকম করে স্পেসিফিক একদম নির্দিষ্ট কারণ বলাটা কঠিন। তবে গবেষণা করে দেখা যাচ্ছে যে কিছু জিনিস যেগুলো হচ্ছে যে ব্লাড ক্যান্সারে তাদের কিছু ভূমিকা থাকতে পারে। এরকম ভূমিকার মধ্যে প্রথম হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে ব্লাড ক্যান্সার, তাহলে কিন্তু সেই ফ্যামিলিতে অন্যদের ব্লাড ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা নর্মাল ফ্যামিলির তুলনায় বেশি। দুই হচ্ছে কিছু জেনেটিক ডিজিজ, যেমন ডাউন সিনড্রোম। এই ডাউন সিনড্রোমের বাচ্চাদের কিন্তু অ্যাকুট লিউকেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দুই হচ্ছে যদি কারো পূর্ববর্তী ক্যান্সার চিকিৎসা নেওয়ার হিস্ট্রি থাকে। আপনি জানেন সলিড ম্যালিগনেন্সিতে কেউ রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিয়ে থাকেন। এই কেমোথেরাপি বা রেডিওথেরাপি পাওয়ার পরে পরবর্তীতে কিন্তু তাদের ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। দেন হচ্ছে যদি কারো ক্ষতিকর পদার্থ যেমন রেডিয়েশন এক্সপোজার যদি কারো হয়, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল যেমন কার্বামাইড অথবা রঙের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের দেশের সহ সারা বিশ্বে এখন যৌথ পরিবার ভেঙে একক পরিবার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো একক পরিবারের ক্ষেত্রে এবং যাদের অবেসিটি থাকে তাদের ক্ষেত্রে লিম্ফোমা হওয়ার সম্ভাবনা একটু বেশি। আর লাস্টলি যদি আমি বলি যে কিছু ভাইরাস যেমন হচ্ছে এপস্টেইন বার ভাইরাস, এই ভাইরাসটা লিম্ফোমার সাথে রিলেটেড। আবার হিউম্যান টি-সেল লিউকেমিয়া ভাইরাস, এই ভাইরাসটাও ব্লাড ক্যান্সারের সাথে রিলেটেড হতে পারে কোনো সময়। এটা কি বলা যেতে পারে যে যদি মা বাবার ক্যান্সার হয় তাহলে সেক্ষেত্রে কি সন্তানের ক্যান্সার হওয়ার ঝুঁকি কি একটু বেশি থাকে নাকি কোনো ঝুঁকি থাকে না? অ্যাকচুয়ালি এটা আসলে যে ধরেন অন্য জেনেটিক ডিজিজ যেরকম হয় যে বাবা মার থাকলে বাচ্চাদের হয়, আসলে ব্লাড ক্যান্সারটা এরকম না। কিন্তু এটা ঠিক যদি কারো বাবা মার ব্লাড ক্যান্সার হয়ে থাকে বা তার ফ্যামিলিতে কারো ব্লাড ক্যান্সার হয়ে থাকে, তাহলে কিন্তু তার একটা সম্ভাবনা আছে অন্য নর্মালের তুলনায় ব্লাড ক্যান্সার হওয়ার চান্স একটু বেশি। স্যার এক্ষেত্রে স্যার আমাদের দেশের পরিবেশ বায়ু দূষণ তো অনেক বেশি, কিন্তু এই যে পরিবেশ দূষণ বা কেমিক্যালের ক্ষেত্রে কি এই ব্লাড ক্যান্সার ঝুঁকিটা বাড়ে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আপনি রাইটলি বলছেন যে কিছু কেমিক্যালস যেমন আমি আগে বলছি কার্বামাইড বা রঙের ইয়েতে যেসব কেমিক্যালস ইউজ করা হয় এইসব ডেফিনেটলি ব্লাড ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় এবং রেডিয়েশন এক্সপোজার ব্লাড ক্যান্সার বাড়াতে পারে। এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে আমাদের দেশে অনেকেই অহেতুক সিটি স্ক্যান করতে চান কিংবা হচ্ছে যে মনে না হলে এক্স রে করতে চান। এই জিনিসগুলো কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। দরকার না হলে ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে রেডিয়েশন এক্সপোজার স্পেশালি এক্স রে কিংবা সিটি স্ক্যান এগুলো না করাই বুদ্ধিমানের কাজ। তখন এক্স রে সিটি স্ক্যান বেশি যারা করে বা যাদের দরকার সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ব্লাড ক্যান্সার বা প্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার মানে ব্লাড রিলেটেড ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা তাদের বেশি থাকে। যারা ধূমপান করে বা তামাক পান নেয় তাদের কি রক্ত ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে নাকি স্বাভাবিকভাবে? আসলে এইভাবে সরাসরি এরকম করে যেমন যারা ধূমপান করে তাদের লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এইভাবে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে সরাসরি না হলেও মানে সরাসরি এরকম রিসার্চে না পাওয়া গেলেও তবে ডেফিনেটলি এটা থাকতেও পারে। তবে খুব বেশি এরকম এখন পর্যন্ত এরকম প্রমাণিত না যে ধূমপানের সাথে সাথে ব্লাড ক্যান্সারের কোনো বড় ধরনের সম্পর্ক আছে। এবার স্যার আমরা জানতে চাইবো যে ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো কি কখন একজন বুঝবে যে তার ব্লাড ক্যান্সার হয়েছে বা তার এই ধরনের সমস্যা হচ্ছে? আচ্ছা, এটা আসলে আমি প্রথমে যেরকম বলেছিলাম যে আমাদের রক্তে 3 ধরনের রক্তকণিকা থাকে। আপনি জানেন যে 3 ধরনের রক্তকণিকা আসলে 3 ধরনের কাজ করে। লোহিত রক্তকণিকা বা যেটার মধ্যে হিমোগ্লোবিন থাকে এ কী করে আমাদের শরীরে শক্তি যোগায়। ফলে যদি কারো হিমোগ্লোবিন কমে যায় বা যাকে আমরা অ্যানিমিয়া বলি বা রক্তশূন্যতা বলি, এটা হতে পারে। রক্তশূন্যতা হলে তার কিছু লক্ষণ দেখা দেয়, যেমন সে অল্পতেই হাঁপিয়ে যাওয়া, দুর্বল লাগা, অবসাদগ্রস্ততা, পায়ে পানি চলে আসা, দেখতে ফ্যাকাশে লাগা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, কোনো ইফোর্ট দিতে না পারা,
এটা হতে পারে। যদি শ্বেত রক্তকণিকা অস্বাভাবিক বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এজন্য দেখা যায় কি ওই রোগীদের ক্ষেত্রে দেখা যায় ঘন ঘন জ্বর হয়, একবার জ্বর হলে অ্যান্টিবায়োটিক খেলে তারপরে আবার জ্বর আসে, গলা ব্যথা হয়, অল্পতেই শ্বাসকষ্ট কাশি হতে পারে। তারপর যদি কারো অনুচক্রিকা কমে যায় তাহলে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে, দাঁতের গোড়াতে রক্ত যায়, গায়ে লাল কালো দাগ আসে, মাসিকের সাথে বেশি রক্ত যায়। এছাড়াও কারো কারো লিম্ফ গ্রন্থি মানে গ্ল্যান্ড ফুলে যেতে পারে, প্লিহা বা লিভার বড় হয়ে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে গায়ে অসম্ভব ধরনের ব্যথা হতে পারে, কারো কারো ওজন কমে যায়, অনেক বেশি ঘাম দিয়ে জ্বর সেরে যায়। সহজ কথা, কারো দুর্বলতা, বারবার ইনফেকশন বা জ্বর হওয়া এবং রক্তের কোনো ধরনের অস্বাভাবিক রক্তক্ষরণ এরকম কিছু হলে অবশ্যই তার সন্দেহ করা উচিত যে তার ব্লাড ক্যান্সার হতে পারে। অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার কিছু পরীক্ষা করার মাধ্যমে এটা আসলে নিশ্চিত হওয়া দরকার যে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কি হন নাই। এই যে ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো কি ধীরে ধীরে দেখা দেয় নাকি হঠাৎ করেই একজনের মাঝে চলে আসে লক্ষণগুলো? আসলে যে আমরা আগেও বলেছি যে ব্লাড ক্যান্সার আসলে অনেক বড় একটা ওয়াইড আমব্রেলা। কিছু ব্লাড ক্যান্সার যেমন ধরেন লো গ্রেড লিম্ফোমা, তারপর মাল্টিপল মায়োলোমা, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এগুলো একটা সার্টেন পিরিয়ড অফ টাইম 6 মাস বা 1 বছর ধরে আস্তে আস্তে ডেভেলপ করতে পারে। কিন্তু অ্যাকুট লিউকেমিয়া খুব অল্প সময়ের মধ্যে ডেভেলপ করে। উইদিন দেখা যায় যে 1 মাসের সর্বোচ্চ হিস্ট্রি, এই 1 মাসের মধ্যেই তার জ্বর, রক্তশূন্যতা, শরীরে রক্ত ভর্তি হওয়া, অস্বাভাবিক রক্তক্ষরণ, এইটাই। কিছু ব্লাড ক্যান্সার খুব অল্প সময় এক্সপ্রেস করে উইদিন মান্থ, আর কিছু ব্লাড ক্যান্সার দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে ডেভেলপ করতে পারে। আচ্ছা আচ্ছা, কারো যদি নিয়মিত রক্তক্ষরণ হয় বা যেটা আমরা বলি জখম হয়, শরীরে অনেক সময় লাল লাল ছোটো ছোটো দাগ দেখা যায়, এই লক্ষণগুলো কি ব্লাড ক্যান্সারের সাথে সম্পর্কযুক্ত বা হতে পারে? হ্যাঁ, অবশ্যই অস্বাভাবিক রক্তক্ষরণ, যে কোনো অস্বাভাবিক রক্তক্ষরণই ব্লাড ক্যান্সারের সাথে রিলেটেড হতে পারে। তবে আসলে এরকম কেউ আসলে আমরা প্রথমে ব্লাড ক্যান্সার চিন্তা করি না, আমরা এর সাথে অন্য 2টা সিমটম আমি যেটা বলেছি, বারবার জ্বর হওয়া কিংবা গ্রন্থি ফুলে যাওয়া, পেটের প্লিহা বড় হয়ে যাওয়া কিংবা রক্তশূন্যতা দেখা দেওয়া, যদি এই বারবার মানে জখম হয়ে যাওয়া বা মাসিকের সাথে বেশি রক্ত যাচ্ছে, এর সাথে যদি জ্বর, রক্তশূন্যতা থাকে তাহলে এটা ব্লাড ক্যান্সারের দিকে যায়। আর যদি এগুলো না থাকে, শুধু অস্বাভাবিক রক্তক্ষরণ হয়, তাহলে সেক্ষেত্রে আসলে প্ল্যাটলেট ডিসফাংশন, প্ল্যাটলেটের পরিমাণ কমে যাওয়া, বিভিন্ন ব্লিডিং ডিজঅর্ডার, কোয়াগুলেশন ডিজঅর্ডার, সেগুলো দেখতে হয়। এটা থেকে আমরা এটুকু বলতে পারি যে আপনার যদি শরীরে কারো এরকম জখম দেখা যায়, গায়ের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, সাদা কালো নীল হয়ে যাচ্ছে, কিংবা মাসিকের রাস্তায় অস্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে, দাঁতের গোড়াতে রক্ত যাচ্ছে, তাহলে আসলে দেরি করা ঠিক হবে না। এটা রক্ত রিলেটেড যে কোনো একটা অসুবিধার জন্য হতে পারে। যত দ্রুত সম্ভব একজন রক্তরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার কিছু ছোটোখাটো পরীক্ষা করে কনফার্ম করা উচিত যে আসলে উনি কী ধরনের রোগে ভুগছেন। সেই অনুযায়ী চিকিৎসা নিলে বেশিরভাগ রোগী ভালো থাকবেন বা ভালো থাকেন। স্যার, আমরা দেখি যে অন্য ক্যান্সারে হলো মানুষের শরীরে ওজন কমে যায়, এক্ষেত্রে কি ব্লাড ক্যান্সারেও কি ওজন কমে যাওয়ার এই লক্ষণটা দেখা যায়? হ্যাঁ, ব্লাড ক্যান্সারে যদি আমি আগেও বলেছি যেগুলো ক্রনিক, যেমন হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, যে কোনো ধরনের লিম্ফোমা, হস্কিন্স অথবা নন হস্কিন্স লিম্ফোমা এবং মাল্টিপল মাইলোমা, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওজন কমে যেতে পারে এবং সেক্ষেত্রে এই সিমটমগুলো আসলে বেশ খানিকটা সময় ধরে চলে এবং তার প্রভাবে ওজন কমে যায়। এর মজার ব্যাপার হচ্ছে ওজন কমা দিয়েও কিন্তু আমরা অনেক সময় রুগীর স্টেজিং ঠিক করি যে তার ওজন কমছে কি কমছে না। তার বি সিমটমের মধ্যে জ্বর, ওজন কমে যাওয়া, ঘাম দেয়া, এগুলো থাকে এবং তখন আমরা রোগীর স্টেজিংও এটা আমাদেরকে হেল্প করে। স্যার, ব্লাড ক্যান্সারের প্রকারভেদে একটা বলেছিলেন যে হস্কিন এবং নন হস্কিন লিম্ফোমা, এই দুইটার ভিতরে কোনটা বেশি মানে ভয়ানক বা বেশি মারাত্মক রোগীদের জন্য? আসলে হস্কিন্স এবং নন হস্কিন্স লিম্ফোমা দুটেই খুবই নিরাময়যোগ্য একটি ব্লাড ক্যান্সার। হস্কিন্স এবং নন হস্কিন্সের মধ্যে যদি আমরা তুলনামূলক বলি তাহলে হস্কিন্স লিম্ফোমা বেটার। হস্কিন্স লিম্ফোমার প্রগনোসিস খুবই ভালো এবং নির্দিষ্ট সময়ে প্রায় 6 মাসের মতো তার চিকিৎসা লাগে। চিকিৎসা নিলে হস্কিন্স বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায়। স্যার, আমরা জানলাম রক্তের কারণ, রক্তরোগ কী ধরনের। এবার স্যার আমরা জানবো ব্লাড ক্যান্সারের চিকিৎসাগুলো। স্যার, আমাদের দেশে ব্লাড ক্যান্সারের কোন কোন চিকিৎসাগুলো অ্যাভেলেবল আছে? ওকে, আচ্ছা, আসলে আমরা চিকিৎসা শুরুর আগে যদি একটু জানতে চাই, আমরা যদি বলার চেষ্টা করি যে আমরা কীভাবে ব্লাড ক্যান্সারকে ডায়াগনোসিস করব বা আমি ব্লাড ক্যান্সার সন্দেহ করলাম, তাহলে আসলে আমার কী করণীয়। সাপোজ হতেই পারে যে আমি দূরবর্তী একটা জায়গায় আছি যেখানে সব ফ্যাসিলিটিজের সুবিধাও নেই, তো ব্লাড ক্যান্সার সন্দেহ করছি বা আমরা যেগুলো লক্ষণ বলছি এই লক্ষণগুলো আমার মধ্যে আছে, এটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলা। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনি জেনে অবাক হবেন যে তার জন্য আসলে খুব বড় ধরনের কোনো পরীক্ষা করার দরকার নেই। আমরা বলি সিবিসি পরীক্ষা বা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, যদি সম্ভব হয় একজন রক্তরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে অথবা একজন দক্ষ মরফোলজিস্টের তত্ত্বাবধানে যদি এই পরীক্ষাটা করা যায়, এই সিম্পল
এটা হয়তো 400, 500 বা 600 টাকার টেস্ট। এই টেস্ট দিয়ে কিন্তু আপনি আন্দাজ করে ফেলতে পারবেন যে তার ব্লাড ক্যান্সার আছে কি নাই বা সন্দেহ করতে পারবেন। তার পরবর্তী পরীক্ষাগুলো করা হয়। এখানে কি আসতে পারে সিবিসি পরীক্ষায়? একটা হচ্ছে হিমোগ্লোবিন কমে যায়, প্ল্যাটলেট কমে যায়, ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা অস্বাভাবিক বাড়তে পারে, অস্বাভাবিক কমে যেতে পারে। এরকম একটা সম্ভাবনা দেখা দিলে আমরা কি করি? আমরা তখন পরবর্তী টেস্টটা করি। এটা হচ্ছে যে বোন ম্যারো স্টাডি বলি আমরা, যেখানে রক্তকণিকাগুলো তৈরি হচ্ছে সেখানকার অবস্থাটা আসলে দেখা হয়। সেখানে দেখে আমরা আসলে আরও নিশ্চিত হতে পারি যে উনি ব্লাড ক্যান্সারে ভুগছেন কি ভুগছেন না। আরও কিছু অ্যাডভান্স টেস্ট আছে, যেমন হচ্ছে যে ফ্লো সাইটোমেট্রি ফর লিউকেমিয়া বা লিম্ফোমা প্যানেল, তারপর মলিকুলার টেস্টিংয়ের মধ্যে সাইটোজেনেটিক্স পরীক্ষা। যদি কারো লিম গ্ল্যান্ড ফুলে যায় তাহলে সেক্ষেত্রে এক্সিশনাল বায়োপসি, মানে পুরো লিম গ্ল্যান্ডটাকে কেটে নিয়ে এসে পরীক্ষা করা, অথবা সিটি গাইডেড বা আল্ট্রাসাউন্ড গাইডেড কোর বায়োপসি পরীক্ষার মাধ্যমেও আমরা কিন্তু ব্লাড ক্যান্সারকে নিশ্চিত করতে পারি, তার প্রগনোসিস জানতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা ঠিক করতে পারি। স্যার, বোন ম্যারো স্টাডি, এই পরীক্ষাটা আসলে কি এবং এটা কিভাবে করা হয়? আচ্ছা, ওকে, এইটা পরীক্ষা নিয়ে অনেকেরই খুব ভীতি আছে, বা অনেকেই মনে করে যে বোন ম্যারো স্টাডি মনে হয় একটা অপারেশন, অনেক বেশি ব্যথা পাবো। আপনার মাধ্যমে আমি দর্শকদের এটা জানাতে চাই যে বোন ম্যারো স্টাডি খুব সিম্পল বলবো না, তবে আমরা যারা হেমাটোলজিতে কাজ করি, হেমাটোলজিস্ট, তাদের কাছে আসলে একটা কাইন্ড অফ সিম্পল পরীক্ষায়। এখানে আর কিছুই না, আপনি যেমন একটা ভেইন থেকে ব্লাড নেন, আমি ঠিক সেই ব্লাডটাই নেই। কোথা থেকে নিই? আমাদের মাজার হাড়ের একটা জায়গা থেকে ব্লাডটা নিই, এবং ব্লাড নেওয়ার সময় কিন্তু আমরা লোকাল অ্যানেস্থেটিক্স ইউজ করি। তার মানে আমরা লোকালি ওখানকার মাংসটাকে প্রথমে অবশ করে নিই, তারপর আমাদের পরীক্ষাটার জন্য ব্লাড স্যাম্পল কালেক্ট করি। সো বোন ম্যারো নিয়ে অহেতুক ভয় নয়। কারো যদি বোন ম্যারো সাজেস্ট করা হয় তাহলে অবশ্যই তার উচিত তার সংশ্লিষ্ট ফিজিশিয়ানের সাথে কথা বলা, তাহলে হয়তো উনি সুন্দর করে অবশ করে পরীক্ষাটা করবেন, এবং ব্যথা পাইলেও সেটা অসহ্য হবে বলে আমি মনে করি না। কারণ আমরা খুব হরহামেশাই বোন ম্যারো পরীক্ষা করি। ঢাকা মেডিকেল কলেজে আমাদের প্রতিদিনই প্রায় 8টা থেকে 10টা বোন ম্যারো পরীক্ষা হয়, এবং আমরা কিন্তু ওখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই করি। তবে আসার কথা হচ্ছে কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে এখন শুধু লোকাল না, অনেক সময় পুরো অজ্ঞান করে বোন ম্যারো করার একটা ভালো ব্যবস্থা আছে। আচ্ছা, বোন ম্যারো স্টাডিটা কোন স্টেজে গিয়ে করা হয়, কখন করা হয়, যে কখন মানে বুঝবে যে তার এখন বোন ম্যারো স্টাডি করতে হয়? বা ওকে, যদি আমি আগেই বলেছি, যদি আমরা প্রথমে একটা সিবিসি উইথ পিবিএফ অথবা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম পরীক্ষাটা করে নিই। পরীক্ষাটা করে যদি আমরা কোনো অ্যাবনর্মাল সেল পাই, বা দেখা যাচ্ছে হিমোগ্লোবিন কম, প্ল্যাটলেট কম, ডব্লিউবিসি অস্বাভাবিক বেশি, আমি সন্দেহ করছি তার একটা ব্লাড ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বোন ম্যারো স্টাডি করার আমরা একটা অ্যাডভাইস দিয়ে থাকি। ওকে স্যার, আমরা জানলাম যে কী পরীক্ষা আমরা করতে পারি। স্যার, এবার আমরা জানবো যে আমাদের দেশে ব্লাড ক্যান্সারে কী চিকিৎসা অ্যাভেলেবল আছে। ওকে, আচ্ছা, ব্লাড ক্যান্সারের চিকিৎসা সম্বন্ধে বলার আগে আমি একটু ছোট্ট করে আমার দর্শকদের বলতে চাই যে কেউ যখন ব্লাড ক্যান্সার সন্দেহ করা হয়, সাপোজ একজন মানুষ রংপুরে আছেন, রংপুরে প্রথমে উনি জ্বর নিয়ে একজন ফিজিশিয়ানের কাছে গিয়েছেন, ওনার যখন সিবিসি রিপোর্টটা আসছে, উনি দেখার পর ওনাকে বলেছেন যে আপনার ব্লাড ক্যান্সার হতে পারে। তো এইটা যখন প্রথমে কেউ শুনে যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে বা সন্দেহ করা হচ্ছে, তখন আসলে রুগীরা খুব পাজেলড হয়ে যান। উনি বেশ কিছু কোশ্চেনের উত্তর খোঁজা শুরু করেন। কী ধরনের উত্তর? একটা হচ্ছে যে প্রথম কোশ্চেনটা যেটা, যে আমার যে ব্লাড ক্যান্সার হয়েছে সেটা আসলে নিরাময়যোগ্য কিনা, আমি সুস্থ হব কিনা। 2 নম্বর হচ্ছে আমি চিকিৎসাটা কোথায় করব। আপনি জানেন আমাদের দেশে ট্রেনিং হচ্ছে, এরকম কিছু শুনলেই আমি দেশে না দেশের বাইরে যেয়ে চিকিৎসা করব, ঠিক আছে। থার্ড হচ্ছে যে আমি চিকিৎসাটাকে সরকারি হসপিটালে করব নাকি বেসরকারি হসপিটালে করব। এই যে পাজেল, রুগীর গার্জিয়ান এবং আশেপাশে সবাই মিলে পাজেল হয়ে যান, এই সিদ্ধান্ত নিতে তারা দেরি করে ফেলেন। তাদের যত দ্রুত একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত, সেটা তারা না যেয়ে সময় এবং অর্থ দুটোরই অপচয় করান, কিংবা তার আর্থিক সঙ্গতি না থাকা সত্ত্বেও বিভিন্নভাবে প্ররোচিত হয়ে উনি পাশের দেশে চলে যান, যে টাকা পয়সা সব খরচ করে আসেন। যখন আমাদের কাছে আসেন, এটা আমি ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞতা বলছি, যখন ওনারা আমাদের কাছে আসেন তখন আসলে অ্যাকচুয়ালি তার আর চিকিৎসা করার সামর্থ্য থাকে না। এই জন্য আমার যেটা সাজেশন, যদি আপনি ব্লাড ক্যান্সার, আপনাকে যদি কেউ বলে থাকেন যে আপনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, কিংবা আপনার কোনো আত্মীয় ব্লাড ক্যান্সার সন্দেহ করা হচ্ছে, দয়া করে, আবার বলছি দয়া করে, আপনার নিকটস্থ একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। উনি আপনার ফার্দার কিছু টেস্ট করে আপনাকে কনফার্ম করবেন যে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে কিনা। তারপর আপনি আপনার আর্থিক সঙ্গতি অনুযায়ী সরকারি অথবা বেসরকারি, এটা কিন্তু যত দ্রুত সম্ভব আপনি সরকারি অথবা বেসরকারি হেমাটোলজি বিভাগ আছে এরকম একটা জায়গায় ভর্তি হয়ে আপনার চিকিৎসা গ্রহণ করুন। আপনি যত দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন তত ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে, এবং আপনার অর্থনৈতিক বার্ডেন কমবে, তার খরচ কম হবে। কেন এই কথা বলছি?
যত সময় গড়ায় রুগীর পারফরমেন্সের স্ট্যাটাস কমতে থাকে, রুগীর স্টেজিং বাড়তে থাকে, মাল্টিপল জটিলতা তৈরি হয়। পরবর্তীতে আসলে এই জটিলতাগুলো ম্যানেজ করতে আমরা মেইন রোগের চিকিৎসা করার আগেই রুগীকে আমরা হারিয়ে ফেলি। এটা আমার অভিজ্ঞতা, আমি ঢাকা মেডিকেল কলেজে অনেক রুগীকে এরকম করে হারিয়ে যেতে দেখেছি। তো আমি আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে জানাতে চাই যে প্লিজ দয়া করে রক্তের ব্লাড ক্যান্সার সন্দেহ করলে যত দ্রুত সম্ভব একজন হেমাটোলজিস্টের তত্ত্বাবধানে পরীক্ষা করে কনফার্ম করুন এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা করা শুরু করুন। ওকে, ধন্যবাদ স্যার। এটা আসলে সচেতনতামূলক একটা ব্যাপার যে এখানে সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক জানি যে অনেকে বলে যে লাস্ট স্টেজে চলে গেছে, তো সেই স্টেজে গিয়ে তো আসলে চিকিৎসাটা অনেক ব্যয়বহুল এবং ভালো হওয়ার চান্সটা অনেক কমে যায়। জি, আপনি যখনই স্টেজ বলবো না আমরা, ব্যাপারটা এরকম হচ্ছে যে সাপোজ একজন সুস্থ মানুষ, সুস্থ ঠিক না, যার ব্লাড ক্যান্সার আছে কিন্তু তার লিভার ভালো, কিডনি ভালো, তার লাংসে কোনো অসুবিধা নেই, তার হার্টে কোনো অসুবিধা নেই, তাকে কিন্তু আমরা সব ওষুধ দিতে পারছি। কিন্তু যখনই উনি সময় ব্যয় করেন তখন কি হয়, ব্লাড ক্যান্সার সেলগুলো হয়তো তার কিডনিটাকে ক্ষতিগ্রস্ত করছে, তার লিভারটাকে ক্ষতিগ্রস্ত করছে, তার লাংসকে ক্ষতিগ্রস্ত করছে, তার শরীরের মধ্যে একটা ইনফেকশন তৈরি হচ্ছে। তখন কিন্তু আসলে অ্যাকচুয়াল চিকিৎসা দিতে গেলে আমাদের খানিকটা চিন্তা করতে হয়, কিংবা আমি যে ডোজে ওষুধ দিতে চাই সেই ডোজে তাকে ওষুধ দিতে পারছি না, ফলে তার আউটকাম ডেফিনেটলি তখন আমাদের জন্য তার প্রোগনোসিস হয়, তার ভালো হওয়ার সম্ভাবনা খানিকটা কমে যায়, ইকোনমিক্যাল বার্ডেন বাড়ে। এটা তো আমি আগেই বলেছি। তো আমরা যদি ব্লাড ক্যান্সারের চিকিৎসা নিয়ে কথা বলি, চিকিৎসা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, একটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে আসলে আমি যেগুলো বলেছি লক্ষণে, যেগুলো জটিলতা নিয়ে ওনারা আসেন, সাপোজ রক্তশূন্যতা যদি থাকে তাকে লোহিত রক্তকণিকা বা হচ্ছে যে ব্লাড দিতে হতে পারে, যদি কারো অনুচক্রিকা কমে যায় তাকে প্লাটলেট ট্রান্সফিউশন দিতে হতে পারে, তারপর যদি কারো ইনফেকশন থাকে তাহলে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল দিয়ে তার ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হতে পারে। অন্য যেসব জটিলতা হয়, অনেকের ক্ষেত্রে টিউমার লাইসিস সিনড্রোম হয়, কারো লিভার ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে সেগুলো চিকিৎসা দিতে হয়। এটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর স্পেসিফিক ট্রিটমেন্ট আসলে দুই ধরনের, এটা নির্ভর করে রোগীর কন্ডিশন, রোগীর বয়স, রোগী কোন ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এই বিষয়গুলো সার্বিক বিষয় আমরা বিবেচনা করে তাকে বিভিন্ন ধরনের অপশন আছে, এর মধ্যে কেমোথেরাপি, রেডিওথেরাপি, তারপর টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, অস্থিমজ্জা প্রতিস্থাপন। আমি আপনাকে আশ্বস্ত করে বলতে চাই আমাদের দেশে কিন্তু ব্লাড ক্যান্সারের সব ধরনের চিকিৎসা, একদম সর্বাধুনিক যে চিকিৎসা আছে সব ধরনের চিকিৎসাই অ্যাভেলেবেল, এবং রুগীরা এই চিকিৎসা নিয়ে বেশিরভাগ রুগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এক্ষেত্রে আমাদের দেশে যে ব্লাড ক্যান্সারের চিকিৎসা অপশনগুলো আছে, এক্ষেত্রে একটা ছাড়া অপশন বলা যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন, এই চিকিৎসাটা আমাদের দেশে কোথায় কোথায় হয়? ওকে, ধন্যবাদ। আজ থেকে বেশ আগে, প্রায় 11 বছর আগে, 2014 সালে আমি যেখানে এখন কাজ করি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট, হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ, সেখানে প্রথমবারের মতো অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পূর্ণ হয়েছিল আমাদের দেশে। তারপর থেকে হেমাটোলজি বিভাগে করোনার সময়টুকু বাদে নিয়মিতভাবেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন চলছে। এরপরে আরও কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বা সিএমএইচ, তারপরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সম্প্রতি ক্যান্সার হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার NICREসেও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সরকারি ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে। আর এছাড়া আপনি বেসরকারি কিছু প্রতিষ্ঠানেও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন হয়। এটার দিকপাল হচ্ছে এভার কেয়ার হসপিটাল, তারপর আসগর আলী হসপিটাল, ইউনাইটেড হসপিটাল। এই সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় কিন্তু আমাদের দেশে এখন খুব চমৎকারভাবেই এবং খুব বড় ধরনের জটিলতা ছাড়াই অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন চলমান। সো আমি আবারও আহ্বান জানাবো যে আমাদের দেশেই ব্লাড ক্যান্সার চিকিৎসার সব ধরনের যেসব ফ্যাসিলিটিস দরকার, সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। দরকার আমাদের নিজেদের সচেতনতা, নিজেদের বিজ্ঞ চিকিৎসক এবং দেশের চিকিৎসা সেন্টারের প্রতি বিশ্বাস স্থাপন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া। তাহলেই ব্লাড ক্যান্সারের বেশিরভাগ রোগী আশা করি সুচিকিৎসায় নিরাময় অর্জন করা সম্ভব। ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যে আমাদের দেশে হচ্ছে, এটা যদি ধরি যে ঢাকা মেডিকেল কলেজে একজন রোগী তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করবে, এক্ষেত্রে খরচের ব্যাপারটা কীরকম তার এখানে আর্থিক? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, হ্যাঁ, খরচ এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমি তার আগে ছোট্ট করে একটু বলি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বলতে কি, আমি যখন আন্ডার গ্র্যাজুয়েটে পড়তাম বা পোস্ট গ্র্যাজুয়েশনে আসি নাই, তখন আমারও মনের মধ্যে এরকমই একটা ধারণা ছিল যে ট্রান্সপ্লান্ট মানেই তো অপারেশন, আমি এখান থেকে কেটে নিয়ে যে আরেকটা করতেছি। কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা কিন্তু ব্যাপারটা এরকম না। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের আসলে অপারেশন না। এখানে যেটা করা হয়, একজন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে যে অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন আর একটা অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। অটোলোগাস মানে
আমার শরীরের অংশই আমার শরীরের মধ্যে পুশ করা, আর অ্যালোজেনিক মানে আমার মতে একজন ডোনারের কাছ থেকে নিয়ে দেয়া। তো এক্ষেত্রে কী হয়, আমরা যেসব রক্তকণিকা স্টেম সেল বলি আমরা, এই রক্তকণিকাগুলোকে গ্রো করানো হয়, এগুলোকে একটা মেশিনের মাধ্যমে কালেক্ট করা হয়। কালেক্ট করার পরে যদি অটোলোগাস হয় তাহলে নিজের শরীর থেকে কালেক্ট করে নিজের শরীরেই পুশ করা হয়, আর যদি অ্যালোজেনিক হয় তাহলে একজনের শরীর থেকে নিয়ে আরেকজনের শরীরে ব্লাড যেভাবে আমরা দিই, ব্লাড ট্রান্সফিউশন আমরা যেভাবে করি সেরকম একটা প্রসেসের মাধ্যমে ট্রান্সফিউশন করা হয়, এবং পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পরে এটা আবার নিজেরাই গ্রো করা শুরু করে, এবং রুগী দেখা যায় যে তার রক্তের যে প্রবলেমগুলো ছিল এগুলো সব নর্মাল হয়ে যায়। তো এখানে খরচের যে ব্যাপারটা, যদি অটোলগাস ট্রান্সপ্লান্ট হয় সেক্ষেত্রে খরচ আসলে সরকারি বেসরকারি মিলায় আলাদা আলাদা। ঢাকা মেডিকেলে এটা 4 থেকে 6 লাখ টাকা, বেসরকারি ইনস্টিটিউশনগুলোতে হয়তো বা 8 থেকে 10 লাখ টাকা। আর অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আসলে আমি সরকারির কম্বাইন্ড মিলিটারি হসপিটাল এরিয়াটা খুব ভালো বলতে পারতেছি না, তবে বেসরকারি ব্যবস্থা প্রায় 18 থেকে 20 লাখ বা অনেক ক্ষেত্রে 20 থেকে 25 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। তবে ওই যে আমি আগেই বলেছি, এখন বেশ কিছু সেন্টার করছে, হয়তো এই টাকা পয়সার পরিমাণটাও আরও কমে আসবে। তবে স্পেসিফিক তথ্যের জন্য সংশ্লিষ্ট সেন্টারে যোগাযোগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। আমি একটা রাউন্ড ফিগার বলার চেষ্টা করেছি আর। স্যার, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলেই কি মানে সে ব্লাড ক্যান্সার থেকে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার আছে? আচ্ছা, ব্লাড ক্যান্সার তো আমি আগেই বলেছি যে নিরাময়যোগ্য, ভালো হয়ে যাবে। ব্লাড ক্যান্সারের সমস্যা হচ্ছে যে রোগটা আবার রিল্যাপস করতে পারে। তো অস্থিমজ্জা প্রতিস্থাপন ব্লাড ক্যান্সারের একদম সর্বাধুনিক এবং সবচেয়ে কিউরেটিভ অ্যাপ্রোচ। অস্থিমজ্জা প্রতিস্থাপন করলে রোগ একবারই ভালো হয়ে যায়। তবে এটা ঠিক যে এর পরেও রোগ ফেরত আসতে পারে। কবে নাগাদ ফেরত আসতে পারে এটা বলা খুব ডিফিকাল্ট। এটা আসলে মাল্টিপল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। স্পেশালি প্রগনোস্টিক কিছু মার্কার আছে, তার কিছু সাইটোজেনেটিক মিউটেশনের ব্যাপার আছে, এগুলো সংশ্লিষ্ট চিকিৎসক যার তত্ত্বাবধানে, এবং এটা ইন্ডিভিজুয়ালাইজড, এটা কিন্তু মানে গণহারে সবাইকে বলা সম্ভব না। এটা আসলে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আলাদা আলাদা কিছু মার্কার আছে, তার সংশ্লিষ্ট চিকিৎসক সেসব মার্কার দেখে যখন আমরা কাউন্সিলিং করি রোগীদের, তখন তাদেরকে আমরা বলে দিই যে আপনার এরকম সম্ভাবনা, এরকম হওয়ার সম্ভাবনা, রিল্যাপস করার সম্ভাবনা এরকম। এগুলো আসলে বিস্তারিত আলোচনা করেই এই ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে তাদেরকে ঢুকানো হয়। তো সব ধরনের ব্লাড ক্যান্সারে কি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যায়? সব ধরনের ব্লাড ক্যান্সারই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যায় কিনা, আচ্ছা গুড কোশ্চেন। হ্যাঁ, লাগতে পারে, তবে সব ক্ষেত্রে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট লাগে না। আপনি জানেন আমরা যে কোনো ব্লাড ক্যান্সারের রোগীকে কিন্তু আসলে আগে প্রথমে রিস্ক স্ট্যাটিফিকেশন করি, দ্যাট ইজ কিছু প্রগনোস্টিক মার্কার। অন্য সলিড ম্যালিগনেন্সিতে যেমন আমরা বলি রোগটা ছড়ায় গেছে, ব্লাড ক্যান্সার আসলে ছড়ানোতে কিছু নেই, কারণ ব্লাড তো শরীরে সব জায়গায় যায়। তো সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রগনোস্টিক মার্কার আছে, যেমন রোগীর বয়স, রোগীর সেক্স, রোগী কোন ধরনের তার সিমটম, কোন পর্যায়ে সে আমাদের কাছে আসছে, তার কিছু জেনেটিক মিউটেশন আমরা দেখি। এই জিনিসগুলো দেখে আসলে সিদ্ধান্ত নিতে হয়। কারো ক্ষেত্রে শুধু কেমোথেরাপি যথেষ্ট, অথবা রেডিওথেরাপি যথেষ্ট, অথবা কেমোরেডিওথেরাপি যথেষ্ট, বা টার্গেটেড থেরাপি যথেষ্ট। তবে কারো ক্ষেত্রে আবার অস্থিমজ্জা প্রতিস্থাপন লাগতে পারে। স্যার, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে একটা চিকিৎসা, যে প্লাজমা এক্সচেঞ্জ, এই প্লাজমা এক্সচেঞ্জ বা এই চিকিৎসা পদ্ধতিটা আসলে কি? আসলে প্লাজমা এক্সচেঞ্জ সব ক্ষেত্রে লাগে না। প্লাজমা এক্সচেঞ্জের ব্যাপারটা আসে যখন আমরা বলি এটাকে হাইপারলিউকোস্ট্যাসিস মানে বা হাইপারলিউকোসাইটোসিস, যখন অ্যাকুট লিউকেমিয়া হয় তখন আসলে টোটাল কাউন্টগুলো অনেক বাড়তে থাকে। দেখা যায় যে যেখানে 4000 থেকে 11000 নর্মাল, সেখানে রোগীর কাউন্ট হয়ে যায় 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। তখন সাডেন, কারণ তখন কি হয়, তখন লাংস এবং ব্রেন রিলেটেড কিছু ইস্যু তৈরি হয়, তখন সেক্ষেত্রে অনেক সময় প্লাজমা এক্সচেঞ্জ লাগতে পারে। তবে আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা খুব বেশি প্লাজমা এক্সচেঞ্জের রোল আসলে নাই। সেক্ষেত্রে সাইটোডিডাকটিভ কিছু থেরাপি আছে, হাইড্রেশন মেনটেন করার ব্যাপার আছে, এগুলোতেই বেশিরভাগ রোগীকে সেটেল করা যায়। স্যার, ব্লাড ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি এবং কেমোথেরাপির ভূমিকা স্যার কীরকম এ নিয়ে? আচ্ছা, আমরা আসলে কি কেমোথেরাপি মানে তো যে কোনো ক্যান্সারের চিকিৎসায় যেসব ওষুধ আমরা ইউজ করি সেটাই কেমোথেরাপি। তো কেমোথেরাপি বেশিরভাগ ক্ষেত্রে আসলে কেমোথেরাপি লাগে। রেডিওথেরাপি খুব অল্প জায়গায় আমাদের লাগে, যেমন যদি কারো মাল্টিপল মাইলোমা হয়, কারো যদি বাল্কি হস্কিন্স বা নন হস্কিন্স লিম্ফোমা থাকে, সেক্ষেত্রে রেডিওথেরাপির, বা লোকাল কোনো একটা জায়গায় যদি মাল্টিপল মাইলোমার কমপ্লিকেশন হয় সেক্ষেত্রে লাগতে পারে। তো আর কেমোথেরাপির ব্যাপারটা আপনি যেটা অবাক হবেন বা চমৎকৃত হবেন আর কি, যে টার্গেটেড থেরাপি আছে। আমরা যেমন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এটা আজ থেকে 20 বছর আগেও দেখা ছিল যে এই রোগ খুব বেশি চিকিৎসা ছিল না, খুব সিম্পল কিছু চিকিৎসা ছিল,
বেশিরভাগ রুগীকে বলতে হতো যে বাবা ঠিক আছে আমরা কিছু করতে পারতেছি না, কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রা এবং বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম, আল্লাহর অশেষ রহমত, যে তাদের একটা ওই যে আমরা বলি টাইরোসিন কাইনেজ ইনহিবিটর মানে টিকেআই মিউটেশন, হ্যাঁ BCR-ABL এক ধরনের একটা মিউটেশন পাওয়া যায়। তো ওই মিউটেশনের এগেইনস্টে টার্গেটেড থেরাপি আছে, জাস্ট টিকেআই ইনহিবিটর যদি আমি দেই, টিকেআই টাইরোসিন কাইনেজ ইনহিবিটর যদি আমি ইউজ করি, এই ওষুধগুলো যদি সে রেগুলার খায়, জাস্ট মুখে খাওয়ার একটা ওষুধ, আপনি বিশ্বাস করেন একটা মুখে খাওয়ার ওষুধ ব্লাড ক্যান্সারটাকে একদম নর্মালাইজ করে ফেলে, এবং এইভাবে উনি মুখে ওষুধ খেয়ে রুগীরা অনেক দিন ভালো থাকেন। তো আমি আশাবাদী হয়তো বা সামনের দিকে এত বড় বড় জটিল প্রসিডিউর বাদ দিয়ে হয়তো খুব সিম্পল ওষুধপত্র চলে আসবে, যেগুলোর মাধ্যমে আমরা ব্লাড ক্যান্সারকে খুব আরও সহজে এবং আরও নিয়ন্ত্রণযোগ্যভাবে চিকিৎসা করতে পারবো। স্যার এই ক্ষেত্রে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, এই কেমোথেরাপির বিভিন্ন সাইকেল বলা যায়, এত সাইকেল দিতে হবে, এতদিন দিতে হবে, এইটা আসলে কোন ক্যান্সারের ক্ষেত্রে কতদিন দিতে হবে, এটা কি মানে স্যার রোগী মানে ক্যান্সার অনুযায়ী আলাদা আলাদা নাকি একই রকম সব ক্যান্সারের ক্ষেত্রে? আচ্ছা আনিস, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যেটা বলেছি সাবটাইপ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট প্রোটোকল আছে। তো আমরা কিন্তু যারা হেমাটোলজিতে কাজ করি বা অ্যাজ এ হেমাটোলজিস্ট বা যে কোনো ক্যান্সার চিকিৎসায় আপনি জানেন সারা বিশ্বে নির্দিষ্ট কিছু প্রোটোকল আছে। এমন না যে আমি ঢাকায় বসে এক ধরনের প্রোটোকল ব্যবহার করব, রংপুরের আরেকজন আরেকটা প্রোটোকল ইউজ করবেন। আমরা যেমন ঢাকা মেডিকেল কলেজে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাশনাল হার্ট NSAID-এর যেসব প্রোটোকল, ব্রিটিশ প্রোটোকল কিংবা জার্মান প্রোটোকল বা বিদেশি প্রোটোকল, সহজ কথা পাশ্চাত্যে যেসব ইউজ করা হয় আর কি, সেসব প্রোটোকলই ইউজ করি। এখন প্রোটোকলের মধ্যে আপনি যেটা বলেছেন সাবটাইপের মধ্যে, যেমন অ্যাকুট মাইলয়েড লিউকিমিয়া তাদের আসলে কেমোথেরাপির সাইকেল হচ্ছে 4টা। প্রথমে একটা ইন্ডাকশন সাইকেল 1 মাস, দেন হচ্ছে যদি রোগী রিমিশনে আসে তাহলে হাইড্যাক আরও 3টা, টোটাল প্রায় 4 থেকে 5 মাসের চিকিৎসা। ALL এর চিকিৎসাটা আসলে একটু আরও দীর্ঘমেয়াদী, প্রথম 18 থেকে 20 সপ্তাহ তাকে ইন্টেন্সিভ ওষুধপত্র নিতে হয়, তারপরে প্রায় 2 বছর বা 3 বছর মেইনটেনেন্স চলে। আর হজকিন্স এবং নন হজকিন্স লিম্ফোমা প্রোটোকল ডিফারেন্ট, বাট প্রত্যেক ক্ষেত্রেই প্রায় 6 মাসের চিকিৎসা নিতে হয়। মাল্টিপল মায়োলোমাও প্রায় 6 মাসের চিকিৎসা নিতে হয়। এটা ডিপেন্ড করে আসলে কোন ধরনের সাবটাইপ, রোগীর কন্ডিশন, সেগুলোর উপর ভিত্তি করে আমরা প্রোটোকল ঠিক করি। এবং আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে অনেকেই মনে করে যে পাশের দেশে গেলে হয়তো আলাদা কিছু হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওনারাও আপনাকে এই কাজটাই করবে যে আপনার রোগটা ডায়াগনোসিস করে একটা প্রোটোকল ঠিক করবেন। এই প্রোটোকলটাও কিন্তু ইন্টারন্যাশনালি প্রোটোকল, এটা কিন্তু নট নেসেসারি ইন্ডিয়ার জন্য একটা প্রোটোকল, বাংলাদেশের জন্য একটা প্রোটোকল, এটা একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল। অনেক ধরনের প্রোটোকল থাকে, এর মধ্যে যেই ফিজিশিয়ান চিকিৎসা করেন বা যেই সেন্টার চিকিৎসা করেন, সেই সেন্টার তাদের লোকবল, তাদের অভিজ্ঞতা, তাদের হচ্ছে যে সাপোর্টিভ যেসব জিনিসপত্র দরকার, এর উপর ভিত্তি করে রোগীর আর্থিক সামর্থ্য, এর উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট প্রোটোকল চয়েস করেন, এবং সেই প্রোটোকল অনুযায়ী কিন্তু ওষুধপত্র কন্টিনিউ করা হয়। এবং হেমাটোলজিস্ট হিসেবে আমরা খুব কম সময়ে এসব প্রোটোকলকে ভায়োলেট করি, করতে হয় না তা না, তবে কম সময়ে ভায়োলেট করা হয়। স্যার এই যে ক্যান্সার চিকিৎসার চলার সময়, স্পেশালি ব্লাড ক্যান্সারে যখন চিকিৎসা চলে এই অপশনগুলো দিয়ে, তখন হচ্ছে একজন রোগীর কোন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? যেমন কেমোথেরাপি যদি আমরা বলি, রেডিওথেরাপি বলি, এই রেডিওথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী? আচ্ছা, খুবই চমৎকার একটা কোশ্চেন করছেন। আমাদের সাথে রোগীরা যখন কাউন্সিলিংয়ে কথা বলে, প্রত্যেকেই একটা কথাই বলে যে স্যার এইগুলো ওষুধ দিতে চাচ্ছেন, আমার তো মাথার চুল পড়ে যাবে, বা আমরা তখন আসলে বলি কি যে উনি যে রোগটা নিয়ে বসে আছেন, যে সাপোজ একটা ব্লাড ক্যান্সার নিয়ে বসে আছেন, এটা যদি প্রপার চিকিৎসা না হয় তাহলে কি নিশ্চিত মৃত্যু? সে নিশ্চিত মৃত্যুর জায়গায় কি চুল পড়া খুব বড় ধরনের কোনো ইস্যু? আমরা যেটা বলি যে হ্যাঁ, যে কোনো কেমোথেরাপিউটিক এজেন্ট বা যে কোনো রেডিওথেরাপি, এগুলোতে ছোটো কিছু প্রবলেম হতে পারে। কী ধরনের প্রবলেম হয়? সবচেয়ে কমন প্রবলেম হচ্ছে বমি হওয়া, বমির ভাব হওয়া, খাবারের অরুচি, কারো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, কারো ক্ষেত্রে একটু ম্যালাইজ হতে পারে, মাথার চুল পড়ে যেতে পারে। এগুলো হচ্ছে খুব সিম্পল অসুবিধা। এছাড়াও আরও বড় ধরনের কিছু অসুবিধা হয়, যেমন হচ্ছে যে যদি আমরা যেমন অ্যাকুট লিউকিমিয়ার ক্ষেত্রে বললাম টিউমার লাইসিস সিনড্রোম হতে পারে। তারপর হচ্ছে যখন আমরা ওষুধ দিই, কেমোথেরাপি দেওয়া হয়, তখন কি হয়? সব ধরনের সেল কণিকাগুলো মারা যায়। সেল কণিকাগুলো যখন মারা যায়, তখন সেল কণিকার যে কাজ, একটা নির্দিষ্ট সময় তো সেল কণিকার কাজগুলোকে করতে হয়, এই সময়টায় দেখা যায় যে ইনফেকশন হতে পারে, আমরা বলি নিউট্রোপেনিক সেপসিস, এবং বেশিরভাগ রোগী কিন্তু নিউট্রোপেনিক সেপসিসে মারা যায়। তো এই ইনফেকশন হতে পারে। তবে আমরা যখন চিকিৎসা করি এই জটিলতাগুলোকে মাথায় রাখি, এবং আমাদের রুগী, আমাদের সাপোর্ট স্টাফ, আমাদের সব প্ল্যান প্রোগ্রাম কিন্তু করা থাকে যে এই জটিলতা হলে আমি কি করব। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেভাবেই ব্যবস্থা রাখি, এবং টাইমলি যদি রুগীরা সচেতন হন এবং টাইমলি যদি জটিলতাগুলোকে অ্যাড্রেস করে তার জন্য চিকিৎসা শুরু করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই জটিলতাকে সমাধান করা খুব সহজ হয়। আমি জানি ব্লাড ক্যান্সারের চিকিৎসা করলে জটিলতা হবে, এবং সেই জটিলতা থেকে উঠানোর জন্য যা ব্যবস্থা সেটাও আমার কাছে নিয়ে আসে। দুটো সমন্বয়ে আসলে আমরা রুগীদেরকে সেবা দিই এবং রুগীরা ভালো থাকে। স্যার, ব্লাড ক্যান্সার প্রতিরোধ করার কোনো উপায় আছে কি?
এটা আসলে একটু কঠিন কোশ্চেন, কারণ এখনও ওভাবে ব্লাড ক্যান্সার প্রতিরোধ করার মধ্যে আমি যেমন আমরা আগে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর বলেছি, এর মধ্যে হচ্ছে যদি কী বলে আমাদের কেমিক্যাল এক্সপোজার কমানো যায়, তারপর হচ্ছে যদি আমরা রেডিয়েশন এক্সপোজার কমাতে পারি, আর সব ক্ষেত্রেই তো একই কথা, যদি হেলদি লাইফস্টাইল কন্টিনিউ করি, নিজে থেকে একটু সচেতন হই, নিজের যদি আমরা যেগুলো রক্তশূন্যতা থেকে শুরু করে যেসব কথা বললাম এরকম কোনো সিমটম যদি থাকে, তাহলে যদি আমরা একটু পরীক্ষা করি, অন্তত সিম্পলি সিবিসি উইথ কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম বা সিবিসি উইথ পিবিএফ পরীক্ষাটা করি, তাহলে হয়তো সেক্ষেত্রে যদি প্রতিরোধ করা সম্ভব হবে না বা একদম করা, তবে আর্লিতে অন্তত ডায়াগনোসিস করা যাবে এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়ার সুযোগ থাকবে। স্যার আরেকটা হলো যে যারা রক্ত ক্যান্সার আক্রান্ত, ব্লাড ক্যান্সার আক্রান্ত, তাদের লাইফস্টাইল এবং তাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত? ওকে, তাদের লাইফস্টাইল তো আসলে শুধু ক্যান্সারে আক্রান্ত মানুষ না, আমাদের প্রত্যেকেরই কিন্তু হেলদি লাইফস্টাইল হওয়া উচিত, যে পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত বিশ্রাম, টাইমলি খাওয়া দাওয়া করা, হ্যাঁ, ধূমপান না করা, এই জিনিসগুলো, অতিরিক্ত টেনশন না করা, তারপর হচ্ছে যে সাপ্লিমেন্টারি ওষুধপত্র এমনি এমনি না খাওয়া, হ্যাঁ, ফলমূল বেশি করে খাওয়া, এগুলো তো আমাদের কমন। তবে ব্লাড ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট সময় যখন আমাদের রোগীরা কাউন্ট কমে যায়, আমরা বলি কাউন্ট কমে যায় মানে শ্বেত রক্ত কণিকার পরিমাণ যখন কমে যায়, যখন ধরেন অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট 500-র নিচে থাকে, তখন আসলে রোগীদেরকে আমরা কাঁচা ফলমূল, যেখান থেকে ইনফেকশন হতে পারে, কাঁচা ফলমূল যেগুলোর খোসা নেই সেগুলো খেতে না করি, প্যাকেটজাত খাবার খেতে না করি, হোটেল বা কোনো স্টোর করা খাবার বা ফ্রিজিং করা খাবার খাইতে না করি। এগুলো করার উদ্দেশ্য একটাই, যেন রোগী কোনোভাবে ইনফেক্টেড হতে না পারেন, ওনার যেন একটা অ্যাকুট গ্যাস্ট্রোএন্টাইটিস বা অ্যাকুট ডায়রিয়া না হতে পারে, এই ইনফেকশন থেকে তার জন্য অন্য কোনো বড় ধরনের ইনফেকশন না হতে পারে, এই জন্য তখন তাদেরকে এগুলো মানা করা হয়। কিংবা ধরেন সিদ্ধ না করা খাবার, সে সময় তাদেরকে সবসময় বলা হয় যে আপনারা গরম রান্না করা খাবার খাবেন, আর অন্য সময়গুলোতে আসলে খুব বেশি কোনো রেস্ট্রিকশন নাই। স্যার ব্লাড ক্যান্সার নিয়ে আমাদের দেশের মানুষদের ভিতরে কোন ধরনের মিসকনসেপশন বা ভুল ধারণাগুলো আছে? আসলে এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করা দরকার সবারই। আমি আজকের আপনার এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকেই এই জিনিসটা বলবো যে আপনি নিজে সচেতন হন, অন্যদেরকেও সচেতন করুন। প্রথম মিসকনসেপশন হচ্ছে যে ব্লাড ক্যান্সার হলে প্রথমে সবাইকে হতাশ হয়ে যান। এখান থেকে হতাশ হন যে ইভেন আমাদের অনেক চিকিৎসকদের মধ্যেও আছে যে ব্লাড ক্যান্সার কি ভালো হয়? ব্লাড ক্যান্সার তো ভালো হয় না। কথাটা কিন্তু এরকম না। কথাটা হচ্ছে এরকম যে আপনি যদি প্রপার টাইমে, প্রপার জায়গায় প্রপার চিকিৎসা পান, তাহলে অবশ্যই ব্লাড ক্যান্সার ভালো হওয়া সম্ভব। হ্যাঁ, অন্য রোগের সাথে এটার একটু পার্থক্য হচ্ছে যে রোগটা আবার ফেরত আসতে পারে। তো আপনি কিন্তু সেই সময়টাও পাচ্ছেন যে আমার রোগটা ফেরত আসতে পারে। সেই প্রিপারেশন যদি থাকে, সর্বাধুনিক চিকিৎসা কিন্তু পসিবল। তার মানে এই মিসকনসেপশন যে ব্লাড ক্যান্সার ভালো হয় না বা ভালো থাকে না, এই কথাটা পুরাই ভুল। ব্লাড ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় এবং ব্লাড ক্যান্সারের রোগীরাও খুব সম্পূর্ণরূপেই সুস্থ স্বাভাবিক জীবন ধারণ করতে পারেন। 2 নম্বর মিসকনসেপশন হচ্ছে যে আমার চিকিৎসাটা কোথায় হওয়া উচিত। সবার ধারণা হচ্ছে যে বাংলাদেশে ব্লাড ক্যান্সারের চিকিৎসা আসলে হয় না, আমাদের কি করা উচিত? আমাদের ইন্ডিয়া যাওয়া উচিত, অথবা থাইল্যান্ডে যাওয়া উচিত, অথবা সিঙ্গাপুর যাওয়া উচিত। এই ক্ষেত্রে আমার যেটা আহ্বান সেটা হচ্ছে যে আর্থিক সঙ্গতি যদি আপনার থাকে, আপনার হিউজ পরিমাণ টাকা পয়সা আছে, আপনি আমেরিকাতে চিকিৎসা নিতে পারেন, নো প্রবলেম, আপনি আমেরিকাতে যা চিকিৎসা নেন। কিন্তু আমাদের দেশে যেটা প্রবলেম, আমাদের দেশের লোকজনের আসলে ব্লাড ক্যান্সারে আপনি জানেন একটু প্রায় 3, 3.5, 5, 4, 5 বা 2.5-3 লাখ টাকার মতো খরচ হয়। এই টাকাটা জোগাড় করার হয়তো তার সামর্থ্য নেই। সে কী করতেছে? গরু, বকরি, জমি বিক্রি করে এই টাকাটা জোগাড় করতেছে, করে সে পাশের দেশে চলে যাচ্ছে, কারণ ওখানে যে সে চিকিৎসা নিতে চায়। ওখানে যে চিকিৎসা নিতে যেয়ে সে হয়তো ইনিশিয়ালি অনেক ইয়ে করে, তারপর তার ওখানেই সব টাকা পয়সা, পরীক্ষা করা, রোগ কনফার্ম করতে তার টাকা পয়সা শেষ হয়ে যায়। সে ঢাকায় যে কথাটা শুনে গেছে যে আপনার এই ব্লাড ক্যান্সার হয়েছে, এটার জন্য এই ওষুধ দিতে হবে, ওই একই কথা সে পাশের দেশে যায়, যে ওখান থেকে একই কথা শুনে আসে। ততক্ষণে কিন্তু তার এই যে যাওয়া আসা শারীরিক কন্ডিশন ডিটোরিয়েট করে, টাকা পয়সা শেষ হয়ে যায়। পরবর্তীতে 1 মাস পর ঢাকা মেডিকেলে এসে আবার একই কথা বলে যে আমি তো ওখান থেকে দেখাই নিয়ে আসছি, ওনারা একই ওষুধ দিতে বলছে, তাহলে আমরা এখন ওষুধ নিতে চাই। আমরা যখন ওষুধের কথা বলি যে আপনার ওষুধ নিতে আরও 3 লাখ টাকা লাগবে, তখন স্যার আমার তো আর কোনো টাকা নেই, আমি এখন কী করবো? তখন আসলে সে যেমন অসহায় হয়ে যায়, অ্যাজ এ ফিজিশিয়ান আমিও অসহায় হয়ে যাই যে আমার এই রুগীটা যদি প্রথমেই ওই 2.5 লাখ 3 লাখ টাকা বা 1.5 লাখ 2 লাখ টাকা যদি আমার এখানে ব্যয় করতো, বা এখানে বাংলাদেশের কোনো একটা সেন্টারে যদি উনি ওই চিকিৎসাটা নিতেন, তাহলে ওই টাকাতে হয়তো তার চিকিৎসাটাই শেষ হয়ে যেত। অথচ ওই টাকায় কী হলো? ওই টাকায় সে রোগটা এখানেও যা কনফার্ম করেছিল, ওখানেও কনফার্ম করে আসছে, ওই কনফার্মের মধ্যেই থেকে যায়, চিকিৎসা আর নিতে পারে না, অকাল মৃত্যু হয়। এটা আসলে ফিজিশিয়ান হিসেবে আমাদেরকে খুব কষ্ট দেয়। আমি এই জন্য সবার প্রতি আহ্বান জানাবো, আপনার আর্থিক সঙ্গতি বিবেচনা করুন। আপনার আর্থিক সঙ্গতি কত? আপনার আর্থিক সঙ্গতি থাকলে আপনি বিশ্বের যে কোনো জায়গায় চিকিৎসা নিতে পারেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই।
কিন্তু যদি আপনার আর্থিক সঙ্গতি না থাকে দয়া করে আপনি আপনার কাছাকাছি একটা সেন্টার থেকে, যেটা আপনার জন্য সবচেয়ে অ্যাফোর্ডেবল, সবচেয়ে কাছাকাছি, যেখানে সহজে যেতে পারবেন সেরকম একটা সেন্টার থেকে আপনি চিকিৎসাটা নিন, তাহলে হয়তো ওই একই টাকায় আপনার চিকিৎসা সম্পন্ন করতে পারবেন। 2 নম্বর মিসকনসেপশন। থার্ড মিসকনসেপশন হচ্ছে যে রুগীরা অনেক সময়, যে আমি যেটা বললাম যে রুগীরা হোপলেস হয়ে যায়, রুগীর লোকজন হোপলেস হয়ে যায়, অনেকেই চিকিৎসা না নিয়ে বাসায় নিয়ে যায়, অনেকেই মনে করে যে চিকিৎসা তো নাই, কি আর করার, চিকিৎসা করার দরকার নেই, বাসায় নিয়ে যায়। সেক্ষেত্রে আমি একই কথা বলবো, এত হোপলেস হওয়ার কিছু নেই, সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা অ্যাভেলেবেল। সর্বাধুনিক না হলেও আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে ট্রিটিং ফিজিশিয়ানের সাথে তারা এই তথ্যগুলো শেয়ার করে না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমার একজন রুগী, উনি চিকিৎসা নিতে পারছেন না, কিন্তু আমাকে তো এটা জানাতে হবে যে আমি এই চিকিৎসাটা নিতে পারছি না, কারণ অনেক ভালো চিকিৎসার জন্য যেমন অনেক টাকা পয়সা লাগে, কিছু রুগীকে আমরা পেলিয়েটিভ বলি, যে রুগীটাকে আমরা হয়তো ভালো করতে পারবো না, কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর ভালো রাখতে পারবো। একজন প্রিয়জনের কাছে, একজন মানুষের কাছে তার প্রিয়জনের তো একদিন বেশি বেঁচে থাকাটাও খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কিন্তু খুব সিম্পল কিছু ওষুধপত্র নিয়েও খুব অল্প টাকাতেও ব্লাড ক্যান্সারের রুগীরা 6 মাস, 1 বছর, 2 বছর ভালো থাকতে পারে। এটা আসলে যে চিকিৎসক চিকিৎসা নিচ্ছেন তার সাথে তার সব কিছু শেয়ার করতে হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্তটা নিতে হবে। ধন্যবাদ স্যার। আমরা আজকে জানলাম ব্লাড ক্যান্সার কী, এর কারণগুলো কী এবং এর কী কী চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবল আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সঠিক সময়ে সঠিক চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীরা আসলেই স্যার যেটা বললেন যে প্রচুর হোপলেস হয়ে যায়, হতাশ হয়ে যায় যে আমাদের চিকিৎসা হয় না, পার্শ্ববর্তী দেশে চলে যায়। এবং আরেকটা সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আর্থিক ব্যাপার, এখানে একটা খরচের ব্যাপার থাকে। ব্লাড ক্যান্সার মানে একটা অনেক খরচের চিকিৎসা। আমি অনেক পেশেন্ট এরকম দেখেছি যে তারা যখন খরচের কথা শুনে তারা চলে যায়, যে কয়দিন বাঁচুক। স্যার আপনাদের কাছে লাস্ট একটা প্রশ্ন, যে স্যার আপনার এই ব্লাড ক্যান্সার চিকিৎসা করার ক্ষেত্রে এমন একটা স্যার আমরা ঘটনা কি আছে যেটা হচ্ছে আপনাকে অনেক বেশি মানে কি বলে যে আপনার অনেক বেশি আপনাকে নাড়া দিয়েছে বা মনে হয়েছে যে এটা খুবই একটা শিক্ষণীয় ঘটনা ব্লাড ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কোনো রোগীর সাথে এরকম? হ্যাঁ, আমি জাস্ট ছোট্ট করে একটু বলতে চাই, আমরা এই যে আমি যত সিনারিও বললাম, এরকম একটা সিচুয়েশন থেকে আমি যেখানে বৈকালিক চেম্বার করি, ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল, মগবাজার, ঢাকাতে, ওখানে আমরা গতকালই একটা মানে হেমাটোলজি এবং ব্লাড ক্যান্সার সেন্টার উদ্বোধন করেছি। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি সবাইকে সেখানে স্বাগত জানাচ্ছি বা আমন্ত্রণ জানাচ্ছি। যৌক্তিক খরচে আন্তরিক সেবার নিশ্চয়তা নিয়েই আমরা ইনসাফ হেমাটোলজি এবং ব্লাড ক্যান্সার সেন্টার, যেটা ঢাকার মগবাজারে অবস্থিত, সেখানে ব্লাড ক্যান্সারের একই ছাতার নিচে ব্লাড ক্যান্সার এবং হেমাটোলজির সব ধরনের চিকিৎসা অ্যাভেলেবেল। আর আপনি যেটা বললেন, এটা আসলে খুব কষ্টের একটা গল্প আমার জন্য এবং শিক্ষণীয় বটে। আমি বলবো যে কেন আমাদের সচেতন হওয়া উচিত, আমাদের মানুষজনের কেন সচেতন হওয়া উচিত। আমার বাড়ি গাইবান্ধাতে, আমি উত্তরবঙ্গের। নীলফামারীর একজন লিওন নাম আমার এখনও মনে আছে। আমি গল্পটা যখনই বলি তখনই আমার আসলে খুব খারাপ লাগে। লিওন, আমি যখন রেসিডেন্ট ছিলাম বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগে 2018-19 সালে, তখনও আমাদের এখানে এসে চিকিৎসা নিচ্ছিল। ওর অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ছিল। আমরা চিকিৎসা নেওয়ার পরে ও প্রায় 16 থেকে 18 সপ্তাহ, এবং 4টা বোনের একটা ভাই। হ্যাঁ, ওর বাবা ছিল না, 4 বোনের 1 ভাই, মানে বুঝতেই পারতেছেন। ওরা আসলে খুব কষ্ট করে হলেও চিকিৎসাটা কন্টিনিউ করেছে। কন্টিনিউ করার পরে ও ভালো ছিল। আমরা কিছু ওকে ওষুধপত্র দিচ্ছিলাম, ও মেনটেন্যান্স প্রোটোকলে ছিল। যেহেতু আমি নর্থ বেঙ্গলে, তার সাথে আমার একটা ভালো খাতির, এই জন্য সে মাঝে মাঝে আমাকে ফোন করতো, রিপোর্ট পাঠাতো। তো আমি তারপর ঠিক আছে, ওকে একদিন সে আমাকে বললো যে স্যার আমি কি একটু পাশের দেশে ঘুরে আসবো কিনা। আমিও খুব ক্যাজুয়ালি বললাম যে ইটস ওকে, তুমি তো অনেকেই তো ঘুরতে যায়, তুমি চাও যে ঘুরে আসো, দেখো ওরা কিছু বলে কিনা তোমাকে। সে তারপরে 3 মাস প্রায় লিওনের সাথে আমার কোনো আর মানে যোগাযোগ নেই। আমিও ভুলে গেছি আসলে ইয়ার চাপে। যে পরে হঠাৎ একদিন মনে হলো যে লিওনের কী অবস্থা, একটু খোঁজ নেওয়া দরকার। পরে ওকে ফোন করলাম। ও মানে আমার সাথে যে তার ইন্টিমেসি ছিল বা আমার প্রতি যে তার ট্রাস্ট ছিল, আমি ওর সাথে কথা বলে বুঝলাম যে সেই ট্রাস্টের জায়গাটা সে নষ্ট হয়ে গেছে। সে আমাকে বললো যে স্যার আপনারা যে কী করছেন এতদিন, আমার তো স্যার, আমি তো ইন্ডিয়ায় গেছি, ওরা বলছে আমার কোনো ক্যান্সার নাই, আর কোনো চিকিৎসাও লাগবে না। আমি স্বাভাবিকভাবেই তখন ট্রেনিং ছিলাম, আমিও চিন্তা করতেছিলাম হয়তো আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে। আমি এসে আমার পরের দিন আমার প্রফেসরের সাথে একই কথা শেয়ার করছি যে স্যার আমরা তো আমাদের একটা রুগীকে এরকম করছিলাম, তো ওনারা নাকি বলছে যে, তো স্যারও খুব অবাক হয়েছে এবং বলছে যে না, এটা হওয়ার কথা না, তুমি ওর সাথে আরেকবার ভালো করে কথা বলো। তখন আমি লিওনকে আবার ফোন দিই যে লিওন তুমি ঢাকা আসো, কাগজপত্র নিয়ে আসো, কে তোমাকে বলছে এটা আমরা একটু দেখি। তো ওই যে ট্রাস্টের জায়গা তো নষ্ট হয়ে গেছে, সে আর আসলে আমাকে পাত্তা দিচ্ছে না। সে বলছে স্যার আমি আচ্ছা আসবো, এরকম একটা ব্যাপার। আমিও বুঝলাম যে ও আমাকে আর বিশ্বাস করছে না, মনে করছে যে আমরা সম্ভবত ভুল চিকিৎসা করেছি। তার কিছুদিন পরে যেটা হয়
হয় সুপ্ত বাঘ তো আর বসে থাকবে না। আলটিমেটলি 2-3 মাস পরে হঠাৎ করে লিওন ফোন করছে যে স্যার আমার তো মাথা ব্যথা করছে। যখনই মাথা ব্যথার কথা বলছে আমি তখন অলরেডি আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তার মানে রোগটা ফেরত আসছে। তারপর যেটা হয়, তারপরে কাহিনী খুবই স্বল্প। আলটিমেটলি ওরা এরপর ঢাকায় আসে এবং আমরা যখন এখানে পরীক্ষা করে আমরা দেখি যে হ্যাঁ, তো তার যে প্রথমে যে রোগটা ভালো হয়ে গিয়েছিল, জাস্ট মেইনটেনেন্সের ওষুধগুলো না কন্টিনিউ করার ফলে তার রোগটা আবার ফেরত আসছে। এবং যখন রোগ রিল্যাপস হয় বা ফেরত আসে তখন শক্তিশালী হয়ে ফেরত আসে। আমরা লিওনকে মনে হয় আমাদের এখানে আরও প্রায় 3 সপ্তাহের মতো ওকে চিকিৎসা করার চেষ্টা করেছি, আমাদের সর্বোচ্চটুকু দিয়েও, এবং ওদের টাকা পয়সা ওরাও চেষ্টা করছে। সর্বাধুনিক ওষুধপত্র দেওয়ার পর আলটিমেটলি আমরা লিওনকে বাঁচাতে পারি নাই। লিওন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আল্লাহ ওকে বেহেশত নসিব করুন। বাট আমার কাছে এখনও মনে হয় যে আমরা কি আরেকটু যদি ভালো মতো কাউন্সেলিং করতাম, অথবা ও যদি আমাদের সাথে আরেকটু ভালো মতো ইন্টিমেসি মেনটেন করতো, তাহলে হয়তো লিওনকে আমরা বাঁচাতে পারতাম। পরে আমি যেটা জানতে পেরেছি, আসলে ওরা ইন্ডিয়ায় গিয়েছিল, ইন্ডিয়ার একটা সেন্টারে যেতে পারেনি। ওখানে যে ওরা দালালের পাল্লায় পড়ছে, ওখানে সামহাও কেউ একজন ওকে বুঝাইছে যে না, আপনার কোনো ওষুধপত্রের দরকার নেই, আপনি এমনিই ভালো আছেন। এই জাস্ট একটা ছোট্ট অসচেতনতা লিওনকে আমাদের মাঝ থেকে আমরা হারিয়ে ফেলেছি লিওনকে। তো আমি আপনার মাধ্যমে সবাইকে একই কথা বলতে চাই যে দয়া করে আপনার যে কোনো কিছু ইচ্ছা করতে পারে, আপনি চিকিৎসা নিতে চান না, চিকিৎসা বিদেশে নিতে চান, সবই আপনি যে ফিজিশিয়ান আপনাকে চিকিৎসা করছেন তাকে দয়া করে তথ্য হাইড করবেন না, তার কাছে সব তথ্য বলুন। উনি নিজে সিদ্ধান্ত নেবেন যে আপনার জন্য কোনটা সবচেয়ে বেটার। ডেফিনেটলি আমরা সেই পরামর্শই তাকে দিব। ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় মেডি ভয়েস স্টুডিও এসে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে জানলাম ব্লাড ক্যান্সারের কারণ, ব্লাড ক্যান্সার কেন হয়, ব্লাড ক্যান্সার কত ধরনের আছে, এবং আমাদের দেশে কি কি ধরনের ব্লাড ক্যান্সারের চিকিৎসা অপশনগুলো আছে, এবং ব্লাড ক্যান্সার পরবর্তী কী ধরনের জটিলতা হতে পারে সে বিষয়ে আমরা জানলাম। আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।